হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুঘল স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য, অর্থাৎ মুঘল যুগের যে শিল্পকলা, সেই শিল্পকলার বৈশিষ্ট্যটা কি ছিল, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষে এর যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারের সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের এই পেপারটির যে সাজেশন অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তোমাদের আরও যেসব প্রশ্ন এখনো পর্যন্ত আমি ভিডিও ক্লাস দিতে পারিনি, সেগুলিও কিন্তু খুব দ্রুত তোমাদের সামনে আমি তার উত্তর নিয়ে তার ভিডিও ক্লাসগুলো নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউবিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 10, এখানে একটা 10 নম্বরের প্রশ্ন, মুঘল স্থাপত্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য। তা মুঘল যুগের শিল্প, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য সবকিছুরই অভূতপূর্ব অগ্রগতি ঘটে। তাই মুঘল যুগকে সতীশচন্দ্র বলেছেন সেই গুপ্ত যুগের সুবর্ণ যুগের সাথে তুলনা করেছেন এবং মুঘল যুগকে বলেছেন যে দ্বিতীয় সুবর্ণ যুগ, দ্বিতীয় ধ্রুপদী যুগ হিসেবে তিনি কিন্তু এই মুঘল যুগটাকে ব্যাখ্যা করেছেন। এক কথায় মুঘল যুগে অভূতপূর্ব বিকাশ ঘটে শিল্পকলা। এখন মুঘল যুগের শিল্পকলা বুঝতে গেলে আমাদের এর আগে যে সুলতানি যুগ, সেই সুলতানি যুগের শিল্পকলাটাই একটু জানতে হবে। দেখো, সুলতানি যুগের যে শিল্পকলা তাকে বলা হয় ইন্দো সারাসেনিক শিল্পরীতি। এই ইন্দো সারাসেনিক শিল্পরীতিটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও ক্লাসের আগে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা পারলে ভিডিওটা দেখে নেবে। দেখো, সুলতানি যুগের সুলতানরা তারা পারস্য দেশের যে সাসানীয় রাজবংশ ছিল, সেই সাসানীয় রাজবংশের শিল্পকলার অনুকরণে ভারতবর্ষে তারা বিভিন্ন স্থাপত্য নির্মাণ করে এবং ভারতের স্থাপত্যের উপরে এই পারস্য দেশের যে শিল্পকলার প্রভাব পড়ে, অর্থাৎ ইরানীয় শিল্পকলার প্রভাব পড়ে। তাই একে বলা হয় ইন্দো সারাসেনিক শিল্পরীতি। মুঘল যুগে এই ইন্দো সারাসেনিক শিল্পরীতির পরিপূর্ণতা পায় এবং মুঘল সম্রাটরা যে পারস্যের যে আব্বাসিদ খলিফারা ছিলেন, তাদের যে শিল্পকলা, সেই শিল্পকলার অনুকরণ করেন এবং তারা সেই পারসিক শিল্পকলার সাথে ভারতীয় শিল্পকলার সংমিশ্রণে একটা নতুন শিল্প রীতির তারা জন্ম দেন। যদিও এখানে ফার্গুসন বলছেন যে মুঘল যুগে যে শিল্পকলা গড়ে উঠেছিল তা ছিল সম্পূর্ণভাবে পারসিক শিল্পকলা, অর্থাৎ পারসিক শিল্পের একটা ব্যাপক প্রভাব কিন্তু এই স্থাপত্যের উপর পড়েছিল। পাশাপাশি হ্যাভেল বলছেন যে যুগ যুগ ধরে ভারতবর্ষে বহু জাতি এসেছে এবং ভারতীয়রা তাদেরকে সাদরে গ্রহণ করেছে এবং ভারতীয় শিল্পকলার উপর এই বিদেশি জাতিগুলির প্রভাব পড়লেও এই এই স্থাপত্য শিল্পকলার যে বৈশিষ্ট্যটা ছিল সম্পূর্ণভাবে ভারতীয়। আবার এখানে জন মার্শাল বলছেন যে এই যে স্থাপত্য শিল্পের কথা বলা হচ্ছে মুঘল যুগে, এই স্থাপত্য শিল্পের কিন্তু যে মূল শিকড়, সেই মূল শিকড় ছিল কিন্তু ভারতীয়। অর্থাৎ এখানে একটা তর্ক বিতর্কের জায়গা আছে। কেউ বলছে যে না, পারসিক প্রভাবটা বেশি করে পড়ে এবং ভারতীয় শিল্পকলা বলে কিছু নেই, সম্পূর্ণটা মুঘল যুগে যে শিল্পকলা গড়ে ওঠে সেটি ছিল পারসিক শিল্পরীতি। যে শিল্পরীতি গ্রহণ করেছিল আগেকার সুলতানরা, সুলতানি যুগে, যাকে আমরা ইন্দো সারাসেনিক শিল্পরীতি বলি, তারই একটা বর্ধিত রূপ এই মুঘল যুগে দেখা যায়। যদিও এখানে হ্যাভেলের মতো ঐতিহাসিক এবং জন মার্শালের মতো শিল্প বিশেষজ্ঞরা বলছেন যে পারসিক প্রভাব পড়লেও তার মূল শিকড় ছিল ভারতীয়। তো এই পর্বে একটা পাঠ, এরপরে আমরা দেখছি যে মুঘল যুগের যে সম্রাটরা তারা অনেক ক্ষেত্রে বীরত্ব দেখিয়েছেন। জাহাঙ্গীর, আকবর, শাহজাহান তারা সামরিক ক্ষেত্রে কৃতিত্বের পাশাপাশি তারা কিন্তু শিল্প স্থাপত্যের ক্ষেত্রেও কিন্তু মহান অবদান রেখে গেছেন এবং মুঘল যুগে একটা স্বতন্ত্র শিল্পকলা, একটা স্বতন্ত্র স্থাপত্য রীতি কিন্তু ভারতবর্ষে গড়ে ওঠে। এখন এক্ষেত্রে মুঘল সম্রাট প্রথম যিনি রয়েছেন বাবর, তার কথা বলা যায়। বাবরের আত্মজীবনী থেকে আমরা জানতে পারি, বাবরের আত্মজীবনীর নাম তুজুক-ই-বাবরি। এই গ্রন্থ থেকে জানা যায় যে বাবর ছিলেন একজন প্রকৃতি প্রেমী এবং তিনি যখন ভারতবর্ষে আসেন তখন আগ্রাতে বিভিন্ন দুর্গ নির্মাণ করার জন্য, প্রাসাদ নির্মাণ করার জন্য তিনি 686 জন যে স্থপতি
বা নির্মাতা বা কারিগরদেরকে তিনি নিয়োগ করেন। এছাড়া প্রায় 1400-রও বেশি কারিগরকে তিনি অন্য ক্ষেত্রে নিয়োগ করেছিলেন। বিয়ানা, সিকরি, যোধপুরে কিন্তু এইসব জায়গায় প্রাসাদ নির্মাণের জন্য এইসব কারিগরদের কিন্তু তিনি নিয়োগ করেছিলেন। এবং এইসব কারিগরদের মধ্যে বেশিরভাগ মানুষকে আনা হয়েছিল কনস্টান্টিনোপল থেকে, আনা হয়েছিল আর্মানিয়ান যেসব স্থপতি ছিলেন তাদের সেখান থেকে কিন্তু আনা হয়েছিল। বাবর এনেছিলেন তাদেরকে আমন্ত্রণ করে এই ধরনের প্রাসাদ নির্মাণের জন্য। এছাড়া তিনি সম্বলে একটি মসজিদ নির্মাণ করেন, এবং এই মসজিদটা যদিও এখন ধ্বংসপ্রাপ্ত, তবু কিন্তু এই মসজিদ তিনি নির্মাণ করার চেষ্টা করেছিলেন। এছাড়া মুঘল যুগে বাবরের রাজত্বকালে আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক বাগান তৈরি করেছিলেন। বাগান যেগুলোকে আমরা এখন আধুনিক কালে পার্ক বলতে পারি। তো এই বাগানকে তখন বলা হতো মুঘল বাগিচা। এগুলোকে স্বর্গের উদ্যানের সাথে তুলনা করে এগুলোকে বানানো হতো এবং এগুলোকে বলা হতো চাহার বাগ, অর্থাৎ এই বাগানগুলোকে 4টি ভাগে ভাগ করা হতো এবং মাঝখান দিয়ে আড়াআড়ি ভাবে উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম কিন্তু এর রাস্তা ছিল এবং এই রাস্তার ফলে চতুর্ভুজ এই বাগানের 4টি অংশে ভাগ করা হতো, যার নাম হচ্ছে চাহার বাগ, অর্থাৎ স্বর্গের উদ্যান। তা বাবর এইরকম অনেকগুলি বাগান বানিয়েছিলেন। কাশ্মীরে বানিয়েছিলেন নিষাদ বাগ, পাঞ্জাবে বানিয়েছিলেন পিঞ্জর বাগ, লাহোরে বানিয়েছিলেন শালিমার বাগ। এরপরে হুমায়ুনের রাজত্বকাল শুরু হয়। এখন হুমায়ুনের সাথে শেরশাহের যুদ্ধের কারণে হুমায়ুন কিন্তু মানে শান্তিতে রাজত্ব করতে পারেনি। সবসময় যুদ্ধের তাড়না তাকে তাড়িয়ে বেরিয়েছে। এই জন্য তিনি কিন্তু ঠিকঠাক ভাবে এই স্থাপত্যের প্রতি নজর দিতে পারেননি। যদিও তিনি মানে আগ্রার অদূরে তিনি দিন পনাহ বলে একটি কিন্তু নতুন নগর নির্মাণ করার চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি তার সময় অনেকগুলি প্রাসাদ তৈরি হয়, অনেকগুলো মসজিদ তৈরি হয়, এগুলো আমরা জানি, যেগুলো এখন ধ্বংসপ্রাপ্ত। এর পরবর্তীতে যিনি রাজত্ব করেন তার নাম হচ্ছে আকবর। এখন মুঘল সম্রাট আকবরের সময় এই পার্সিক রীতি এবং ভারতীয় রীতির সংমিশ্রণটা খুব ভালোভাবে হয় এবং নতুন একটা শিল্প রীতির জন্ম হয়। এবং আকবর বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন কাশ্মীর, এলাহাবাদ, লাহোর, আগ্রা, দিল্লি, এরকম বিভিন্ন জায়গায় তিনি একাধিক দুর্গ নির্মাণ করেন এবং সব থেকে বড় দুর্গ যিনি যেটা বানিয়েছিলেন হচ্ছে আগ্রা দুর্গ। এই আগ্রা দুর্গের মধ্যে তিনি বানিয়েছিলেন শীষ মহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, জাহাঙ্গীরি মহল, আকবরী মহল, যোধাবাইয়ের প্রাসাদ, বীরবলের প্রাসাদ, সেলিম চিস্তির দরগা মানে সমাধি, এরকম একাধিক নির্মাণ কিন্তু তিনি করেছিলেন। এবং যতগুলো দুর্গ বানিয়েছিলেন তার মধ্যে আগ্রা দুর্গ ছিল সব থেকে কিন্তু বড়। এবং এই দুর্গটাই শিল্প স্থাপত্য যেসব বিশেষজ্ঞ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, তারা এর ভূয়সী প্রশংসা করেছে। এরপরে আকবর প্রথমে অ্যাকচুয়ালি নির্মাণ করেছিলেন তার পিতা হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন। তো এরপর আকবরের সর্বশ্রেষ্ঠ যে কৃতিত্ব সেটি হচ্ছে ফতেপুর সিক্রি। আগ্রা থেকে কিছু দূরে তিনি ফতেপুরে একটি রাজধানী স্থাপন করেন এবং এখানে পঞ্চমহল, শীষ মহল, এরকম দেওয়ানি আম, দেওয়ানি খাস, এরকম একাধিক কিন্তু এখানে প্রাসাদও নির্মাণ করেন। এবং এই ফতেপুর সিক্রিকে ভিনসেন্ট স্মিথ বলছেন যে এখানে ছিল পাথরের তৈরি মানে স্বপ্ন এবং বাস্তব এখানে মিশে গেছে। হ্যাঁ, এখানে জেমস ফার্গুসন বলছেন যে মহৎ শিল্পের যে প্রতিবিম্ব, সেই শিল্পের প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি এই ফতেপুর সিক্রিতে। তাই আকবরের সময় অনেক কিছু কিন্তু নির্মাণ হচ্ছে, অনেক দুর্গ নির্মাণ হচ্ছে, অনেক প্রাসাদ নির্মাণ হচ্ছে এবং বিশেষ করে ফতেপুর সিক্রিতে তিনি বুলন্দ দরওয়াজা তৈরি করছেন। গুজরাট বিজয় করার এক স্মৃতিকে ধরে রাখার জন্য তিনি এখানে বুলন্দ দরওয়াজা বলে একটি দরওয়াজা তিনি নির্মাণ করছেন। এরপর শাহজাহানের রাজত্বকাল শুরু। শাহজাহানের রাজত্বকালে জাহাঙ্গীরের রাজত্বকাল শুরু। জাহাঙ্গীরের অনেকটা তিনি চিত্রকলার প্রতি ঝুঁকেছিলেন, তাই তিনি স্থাপত্যের দিকে বেশি কিন্তু নজর দিতে পারেননি। তবে তার প্রতি নূরজাহানের উদ্যোগে একাধিক জায়গায় কিন্তু সৌধ নির্মিত হয়, যেমন আগ্রার পাশে মানে যমুনার তীরে ইতিমাদ উদ্দৌলার সমাধি ভবন, যেটি নূরজাহানের পিতা, তার সমাধি ভবন তৈরি হয় এবং বেলে পাথরের পরিবর্তে এই প্রথম সাদা মার্বেল পাথরের ব্যবহার হয়। এছাড়া জাহাঙ্গীরের সময় আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে মোজাইকের ব্যবহার শুরু হচ্ছে। এছাড়া ইতিমাদ উদ্দৌলার প্রাসাদ ছাড়াও আরো তিনি একাধিক জায়গায় বিভিন্ন প্রাসাদ নির্মাণ করছেন। যেমন একটা প্রাসাদের কথা আমরা এখানে বলতে পারি,
আব্দুর রহিম খানি খানানের সমাধি, হ্যাঁ, এবং হচ্ছে তৈরি করা হচ্ছে মোজাইক পাথর দিয়ে তৈরি করা হচ্ছে, এবং তার সময়ে পারসিক প্রভাব কিন্তু খুব বেশি করে পড়ছে এই মুঘল স্থাপত্যের উপরে। এরপর শাহজাহান, শাহজাহানের সময় শাহজাহানকে বলা হয়, মানে রাজত্বকালকে বলা হয় স্থাপত্যের, মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। তিনি অনেক কিছু স্থাপত্য নির্মাণ করেন এবং তাকে বলা হয় নির্মাণের রাজপুত। তা শাহজাহান প্রথমে যেসব প্রাসাদ তৈরি করেন সেই জায়গাগুলো দেখে নাও। কাবুল, কাশ্মীর, দিল্লি, আগ্রা, লাহোর। কাবুল, কাশ্মীর, দিল্লি, আগ্রা, লাহোর এবং উত্তর ভারতে একাধিক জায়গায় তিনি প্রাসাদ নির্মাণ করেন, স্মৃতিসৌধ নির্মাণ করেন, এবং এই স্মৃতিসৌধগুলোর অলঙ্করণ যে নকশা করা হয় সেটি ছিল অনেক উচ্চমানের। আগেকার সম্রাটদের তুলনায় তার সময়কার এই অলঙ্করণ ছিল অনেক উন্নত মানের, এবং এই সময় ভারতীয় এবং পারসিক যে শিল্পকলা তা চরম উৎকর্ষ লাভ করে। এবং আগ্রা দুর্গের ভিতরে তিনি তৈরি করেন দেওয়ানি আম, দেওয়ানি খাস, এছাড়া তৈরি করেন শীষমহল, মতি মসজিদ, এবং দিল্লিতে তৈরি করেন একটি নতুন রাজধানী শাহজাহানাবাদ। এই শাহজাহানাবাদকে ঐতিহাসিক ফার্গুসন বলছেন যে বিশ্বের যত রাজধানী আছে তার মধ্যে সুরম্য, সুন্দর, সৌন্দর্যমণ্ডিত রাজধানী ছিল এই শাহজাহানাবাদ। এখানে তিনি লালকেল্লাও তৈরি করেন এই শাহজাহানাবাদে, এবং লালকেল্লার ভিতরে অর্থাৎ দুর্গের ভিতরে তিনি তৈরি করছেন সম্রাটের বাসস্থান, হারেম মানে নারীরা যেখানে থাকে, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এগুলো তিনি তৈরি করছেন। এবং এখানে দেওয়ানি খাস বলতে যে জায়গা যেখানে তিনি খাস লোকেদের সাথে দেখা করতেন, এখানে তিনি একটা বিখ্যাত ময়ূর সিংহাসন তৈরি করে সেখানে কিন্তু এই ময়ূর সিংহাসনের উপরে বসে তার দরবার পরিচালনা করতেন। শিল্পী বেবাদল খাঁ প্রায় 8 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে এই ময়ূর সিংহাসন তৈরি করেন। 1739-এ পারসিক সম্রাট নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করে এই ময়ূর সিংহাসনটি লুট করে নিয়ে যান, এটা আমরা জানি। এছাড়া তিনি কিন্তু লাল কেল্লার পাশে তিনি জামি মসজিদ তৈরি করেন, যেটি ভারতবর্ষের সর্ববৃহৎ মসজিদ, জামি মসজিদ। এরপরে তিনি তৈরি করেন তাজমহল, তার পত্নী মুমতাজ বেগমের স্মৃতি রক্ষার্থে তার কবরের উপরে তিনি যমুনার পাড়ে তিনি তৈরি করেছিলেন এই তাজমহল। এবং তাজমহল হচ্ছে মুঘল যুগের শ্রেষ্ঠ নিদর্শন। আমি তাজমহলের উপরে একটা বড় বিস্তারিত আলোচনা সহ একটা ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, পারলে তোমরা তাজমহলের উপরে দেখে নিও। তোমরা যারা তাজমহল সম্পর্কে জানতে চাও ভিডিওটা দেখলে অনেকটা আইডিয়া তোমাদের তৈরি হবে। তা তাজমহল তিনি তৈরি করেন, এবং তাজমহলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য সম্পর্কে ফার্গুসন বলেছেন যে তাজমহল ছিল অনেকগুলি সৌন্দর্যের সংমিশ্রণ, অনেকগুলো সৌন্দর্য নিয়ে একটা বড় সৌন্দর্য ছিল এই তাজমহল, এই কথা বলছেন জেমস ফার্গুসন। এবং আব্দুল হামিদ লাহোরি বলছেন যে এটা 12 বছর সময় লেগেছিল তৈরি করতে এবং 50 লক্ষ টাকা ব্যয় হয়। যদিও অ্যাকচুয়াল হিসাব ছিল 1531 সালে এটা নির্মাণ কার্য শুরু হয় এবং 22 বছর সময় লাগে এবং প্রায় 4 কোটি স্বর্ণ মুদ্রা কিন্তু এখানে ব্যয় করা হয়েছিল। এছাড়া ফাদার মানরিক বলে একজন পাদ্রী মানে অর্থাৎ গির্জার যাজক, তিনি বলছেন যে এই তাজমহলের মূল যিনি পরিকল্পক তিনি ছিলেন কিন্তু একজন স্পেনীয় পর্যটক ভেরেনিমো জারনিমো, অর্থাৎ জারনিমো ভারনীয়, তিনি ছিলেন এখানকার প্রধান স্থপতি। দেওয়ানি আফ্রিদি বলে একটি গ্রন্থ আছে মুঘল যুগে, যে গ্রন্থ থেকে আমরা তাজমহলের যারা কারিগর সেই কারিগরদের নামের একটা লিস্ট পাই বা একটা তালিকা পাই, তাদের ঠিকানা পাই। যেমন কাশ্মীরের হিন্দু একজন বাগান বিশেষজ্ঞ রণমল, তিনি কিন্তু এই তাজমহলের বাগানটাকে তৈরি করেছিলেন। এবং কোরআনের বাণী অর্থাৎ তাজমহলের দেওয়ালের গায়ে যে কোরআনের বাণী খোদাই করা হয় সেই বাণী খোদাই করেছিলেন কান্দাহারের আমানত খাঁ সিরাজি। এছাড়া গম্বুজ, তাজমহলের প্রধান বৈশিষ্ট্য যেটা গম্বুজ, সেই গম্বুজ নির্মাণ করেছিলেন কনস্টান্টিনোপল থেকে আগত ইসমাইল খাঁ রুমি। এছাড়া তাজমহলের যিনি মূল পরিকল্পক তিনি ছিলেন ওস্তাদ ঈশা খাঁ। এরপর আমরা দেখছি যে ঔরঙ্গজেবের রাজত্বকাল শুরু হচ্ছে। এখন ঔরঙ্গজেব এইসব শিল্পকলার বিরোধী ছিলেন, তিনি কট্টর মুসলিম ছিলেন, গোড়া মুসলিম ছিলেন, তাই তিনি সব শিল্পকলার পৃষ্ঠপোষকতা করেননি। তবুও তার সময়ে পাতশাহী মন্দির, বারাণসী মন্দির, পাতশাহী মসজিদ, বারাণসী মসজিদ এবং দিল্লিতেও একটি মসজিদ নির্মিত হয়। তবে এগুলো খুব একটা আড়ম্বরপূর্ণ নয়, খুব যে কারুকার্যময় তা নয়, একেবারে সাদামাটা।
তার সময়ে ঔরঙ্গাবাদে তার পত্নী রাবিয়া উল দুরানি তার স্মৃতি রক্ষার্থে তার মধ্যম পুত্র আজম তৈরি করেছিলেন বিবি কা মকবরা। এটি অনেকটা সেই তাজমহলের অনুকরণে তৈরি করা হয়, যদিও এই পরিকল্পনাটা ব্যর্থ, কারণ এটার ব্যর্থ পরিকল্পনা ছিল। তা এই ছিল মুঘল যুগের স্থাপত্য শিল্প। তা প্রথমে আলোচনা করতে হবে যে মুঘল যুগের স্থাপত্য শিল্পের উপরে পার্শ্বিক প্রভাব কতটা পড়ছে, তার আগে যে সুলতানি যুগের ইন্দো সারাসেনিক শিল্পরীতি সেটা কিভাবে বর্ধিত হচ্ছে মুঘল যুগে, এরপরে বাবরের রাজত্বকালে কি হচ্ছে, তারপরে হুমায়ুন, তারপরে শেরশাহ। এর মধ্যে শেরশাহের কথাটা কিন্তু বলা হয়। দেখো, শেরশাহ হুমায়ুনের পরবর্তীতে রাজত্ব করেন। তিনি ছিলেন একজন শিল্পকলার পৃষ্ঠপোষক, তিনি আফগান শাসক ছিলেন। তিনি তার সময় শ্রেষ্ঠ কীর্তি ছিল সেকেন্দ্রায় সাসারামে তিনি তৈরি করেছিলেন নিজের সমাধি ভবন। এছাড়া তিনি তৈরি করেছিলেন বিভিন্ন জায়গায় সরাইখানা, সৌধ বা বলা যায় যে মিনার। তার সময় ইন্দো মুসলিম শিল্পরীতি এবং ভারতীয় শিল্পরীতির একটা ব্যাপক সংমিশ্রণ ঘটে। এবং দিল্লিতে তিনি তৈরি করেছিলেন পুরানা কিল্লা। এই পুরানা কিল্লার ভিতরেই তিনি তৈরি করেছিলেন কিলা ই কুহনা বলে একটি মসজিদ। একটা অপূর্ব মসজিদ তৈরি করেছিলেন, যে মসজিদ সম্পর্কে পার্সি ব্রাউন উচ্চস্বরিত প্রশংসা করেছেন। তাহলে আমরা কি দেখছি যে প্রথমে আমরা মুঘল স্থাপত্য শিল্পের যে আগমন কিভাবে ঘটছে পার্শ্বিক শিল্পরীতির হাত ধরে, এবং তারপরে বাবরের সময় কি শিল্পরীতি হচ্ছে, শেরশাহের সময় কি, হুমায়ুনের সময় কি, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব, প্রত্যেকের নাম ধরে ধরে তাদের সময় কি শিল্প মানে কোন কোন স্থাপত্য তৈরি করা হচ্ছে এবং সেই স্থাপত্যের মূল বৈশিষ্ট্যটা কি, এবং কার সময় কতটা পার্শ্বিক প্রভাব সক্রিয় হচ্ছে বা ভারতীয় প্রভাবও বা কতটা সক্রিয় হচ্ছে, এরকম পাটে পাটে কিন্তু বিষয়টাকে আলোচনা করতে হবে। এর যে উত্তর আছে 10 নম্বরের 500 ওয়ার্ডের, সেই উত্তরটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4 সেমিস্টার সিসি 10 মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে। ভারতবর্ষে মুঘল শাসনের দীর্ঘস্থায়ী অবদানের যেসব বিশিষ্ট ধারা পরিলক্ষিত হয়েছিল সেগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের বিকাশ। মুঘল শাসকেরা রাজ্য জয় অথবা রাজ্য শাসন ব্যাপারে কৃতিত্বের পরিচয় দান করলেও শিল্পকলার ক্ষেত্রে তাদের কৃতিত্ব কালজয়ী সম্মানের অধিকারী। মুঘল সম্রাটগণ ছিলেন একান্তভাবে শিল্পী মনা ও প্রকৃতি প্রেমিক। তুর্ক আফগান যুগে হিন্দু মুসলমান শিল্পধারার সমন্বয়ে স্থাপত্য সৃষ্টির যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল মুঘল যুগে তা পরিপূর্ণতা অর্জন করে। শিল্প বিশেষজ্ঞ ফার্গুসন মনে করেন মুঘল আমলে নির্মিত স্থাপত্য শিল্পে বিদেশি প্রভাব লক্ষ্য করা যায়। বাগদাদের আব্বাসিদ বংশীয় খলিফাদের আমলে মুসলিম শিল্প চর্চার যে ধারা শুরু হয়েছিল সেখান থেকেই ভারতবর্ষে মুসলিম শাসকেরা শিল্পরীতি গ্রহণ করেন। এডওয়ার্ড ও গ্যারেট মনে করেন মুঘল আমলের বহু স্থাপত্য কর্মের, বিশেষত বাবর ও হুমায়ুনের আমলের নির্মিত প্রাসাদগুলোতে বিদেশি এবং স্বতন্ত্র মুসলিম শিল্পরীতির প্রভাব অতি স্পষ্ট। পরের প্যারা দেখো, উপরি মতের বিরোধিতা করে কেউ কেউ বলেন যে বিদেশি শিল্প ঐতিহ্য ভারতীয় শিল্পধারার উপর হয়তো প্রভাব বিস্তার করেছে, কিন্তু তার ফলে ভারতীয় শিল্পধারা তার স্বকীয়তা সম্পূর্ণভাবে বিসর্জন দেয়নি। শিল্প সমালোচক হ্যাভেল বলেন তুর্ক আফগান যুগেই মুসলিম শিল্পরীতির সাথে ভারতীয় বা হিন্দু শিল্পরীতির সমন্বয় ঘটে। মুঘল যুগে হিন্দু মুসলমান শিল্পধারায় সেই সমন্বয়ী প্রচেষ্টা পূর্ণতা পায়। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে একান্তভাবে মুঘল রীতি বলে কোনো রীতি মুঘল যুগে ছিল না। স্যার মার্শালের মতে ভারতবর্ষের নানা মত, নানা ভাষা, নানা জাতির, নানা ধর্মের দেশে কোনো নির্দিষ্ট সার্বজনীন রীতির মধ্যে মুঘল স্থাপত্যকে বেঁধে রাখা সম্ভব ছিল না। হুমায়ুন ও আকবরের আমলে পার্শ্বিক শিল্পরীতির প্রভাব দেখা গেলেও জাহাঙ্গীর ও শাহজাহানের সময় পার্শ্বিক প্রভাব ভীষণভাবে হ্রাস পায় এবং প্রকৃত অর্থে ভারতীয় শিল্পধারা নতুনভাবে জেগে ওঠে। এস.কে. সরস্বতী অর্থাৎ সরসী কুমার সরস্বতী মোটামুটি একই মত পোষণ করেছেন। পরের প্যারা দেখো, বাবর থেকে শুরু হচ্ছে। শিল্প স্থাপত্যে বাবরের অবদান একেবারে নগণ্য নয়। তিনি প্রাসাদ নির্মাণ করার জন্য কনস্টান্টিনোপলের বিখ্যাত আলবানিয়ান স্থপতিগণকে আমন্ত্রণ করেছিলেন এবং কনস্টান্টিনোপলের শিল্প রীতির প্রভাব
ভারতীয় শিল্প রীতিতে বিস্তার করতে চেয়েছিলেন, যেটি পার্সি ব্রাউন মনে করেন। তারপর দেখো দাড়ি দিয়ে বাবরের আত্মচরিত তুজুক ই বাবরি থেকে জানা যায় প্রাসাদ ও দুর্গ নির্মাণের জন্য আগ্রায় 680 এবং সিক্রি, গোয়ালিয়র প্রভৃতি স্থানে 1499 জন স্থপতি নিযুক্ত করেছিলেন। বাবর নির্মিত সৌধগুলির মধ্যে পানিপথের কাবুলবাগ এবং সম্বলের জামা মসজিদ উল্লেখযোগ্য। শিল্প ধারায় তার অবদান অকিঞ্চিতকর হলেও তিনি তার বংশধরদের ধমনীতে উচ্চ সুকুমার শিল্পকলার বীজ বপন করেছিলেন বলে ঐতিহাসিক স্টানলি লেনপুল মনে করেন। যুদ্ধ বিগ্রহে ব্যাপৃত থাকা সত্ত্বেও হুমায়ুন কয়েকটি সৌধ নির্মাণ করেন। খোন্দামির লেখা হুমায়ুন নামা থেকে জানা যায় তিনি দিল্লিতে দিন পনাহ বা জগতের আশ্রয় নামে নগর নির্মাণ করেন এবং ভ্রুকুটি চিহ্ন নিয়ে এখনও দাঁড়িয়ে থাকা ফতেবাদের মসজিদ, যেগুলো পার্শ্বিক রীতির অনুকরণে নির্মিত। শেরশাহের দিল্লিতে স্থাপত্যের মধ্যে পুরানা কেল্লা বিখ্যাত। এর গঠন পরিকল্পনা ও অলঙ্করণের দিক বিচার করে পার্সি ব্রাউন মন্তব্য করেন এ গেম অফ আর্কিটেকচারাল ডিজাইন। এছাড়া দিল্লিতে কুহিলা ই কুহনা মসজিদ নির্মাণ করেন। এর অলঙ্করণ ও শিল্প সুষমার কথা বলতে গিয়ে সরস্বতী কুমার সরস্বতী বলেছেন, প্রেগন্যান্ট উইথ আইডিয়াস, সাম অফ দ্য পাস্ট আদার অরিজিনাল। তার শ্রেষ্ঠ নিদর্শন হল সাসারামে নির্মিত তার নিজের সমাধি ভবন। এটিতে হিন্দু, বৌদ্ধ, ইসলামী রীতির এক অভূতপূর্ব সমন্বয় দেখা যায়। ঈশ্বরী প্রসাদ এটিকে উত্তর ভারতের শ্রেষ্ঠ নিদর্শন বলেছেন। শেরশাহের শিল্পবোধ বিচার করে পার্সি ব্রাউন বলেন, শেরশাহর ছিল গঠনমূলক পরিকল্পনা এবং স্থাপত্যের মধ্যে তিনি ছিলেন আদর্শ রচনায় আগ্রহী। পরের প্যারা দেখো আকবরের আমলে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে নবযুগের ও নবজীবনের সূচনা হয়। আবুল ফজল বলেছেন, সুনির্মাতা হিসেবে আকবরের ছিল সহজাত প্রতিভা। তার আমলে স্থাপত্যে ইন্দো পার্শ্বিক রীতির অপূর্ব বিকাশ ও সমন্বয় ঘটে। আগ্রা ও ফতেপুর সিক্রিতে নির্মিত প্রাসাদগুলিতে হিন্দু ও মুসলিম স্থাপত্য রীতির সংমিশ্রণ দেখা যায়। 1569 খ্রিস্টাব্দে তিনি হুমায়ুনের সমাধিসৌধ সম্পন্ন করেন, যেটা আগাগোড়া মর্মর প্রস্তরে নির্মিত। আকবর নির্মিত প্রাসাদ ও সৌধগুলির মধ্যে ফতেপুর সিক্রি, যোধাবাইয়ের প্রাসাদ, বুলন্দ দরওয়াজা, জাম ই মসজিদ, দেওয়ানি খাস উল্লেখযোগ্য। ফতেপুর সিক্রি সম্পর্কে ফার্গুসন এটিকে মহৎ প্রাণের প্রতিবিম্ব বলেছেন। গুজরাটের পঞ্চমহল ও এলাহাবাদের রাজপ্রাসাদ তার উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি। ভিনসেন্ট স্মিথের মতে আকবরের শিল্পচর্চায় ফুটে উঠেছে তার সৌন্দর্যবোধ ও জাতীয়তাবাদ। প্যারা করে এখানে জাহাঙ্গীর ছিলেন স্থাপত্যের পরিবর্তে চিত্রশিল্পের প্রতি অনুরাগী। দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে বলা হয়েছে, হি ওয়াজ এন্ডয়েডেড উইথ অ্যান aesthetic sensibility much greater than his father। মানে তার পিতার একজন উত্তরসূরি ছিলেন শিল্পকলার ক্ষেত্রে। আকবরের মৃত্যুর 8 বছর পর তার সমাধি ভবন সমাপ্ত করেন তার পুত্র জাহাঙ্গীর। বৃহৎ কিছু নয়, বরং ছোট ছোট সৃষ্টিতে তার কল্পনার তুলি রংবিহারী হয়ে উঠত কাব্যের মতো। জাহাঙ্গীরের চেয়ে তার পত্নী নূরজাহানের স্থাপত্য শিল্পে অনুরাগ ছিল বেশি। নূরজাহান নিজ পিতার স্মৃতি রক্ষার্থে ইতিমাদ উদ্দৌলা নামে একটি সৌধ নির্মাণ করেন। এখানেই প্রথম রক্তাভ বেলে পাথরের পরিবর্তে সম্পূর্ণ মার্বেল পাথরের ব্যবহার করে মুঘল স্থাপত্যে এক নতুন যুগের সূচনা হয়। তার উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে লাহোরের প্রাসাদ, কাশ্মীরের শালিমার বাগ এবং শাহদরাতে নিজের সমাধি ভবন উল্লেখযোগ্য। পরের প্যারা, মুঘল শিল্পকলার ইতিহাসে শাহজাহানের রাজত্বকালকে স্বর্ণযুগ বলে বিবেচিত। আবার কেউ কেউ এর রাজত্বকালকে এজ অফ গ্রান্ডার বলেন। শাহজাহানাবাদ নামে একটি রাজধানী শহর প্রতিষ্ঠা করেন। তার সর্বশ্রেষ্ঠ নিদর্শন হলো দেওয়ানি আম, দেওয়ানি খাস, জামা মসজিদ, মতি মসজিদ ও তাজমহল। তাজমহল মূলত তার প্রেমকে কালজয়ী করে রাখার জন্য আগ্রায় তাজমহল নির্মাণ করেন, যেটি বিস্ময়কর ছিল। ফার্গুসন তাজমহল সম্পর্কে বলেন, এটি ছিল বিভিন্ন প্রকার সৌন্দর্যের সমন্বয় এবং এমন নিপুঞ্জে একটি সৌন্দর্য অন্যটির সাথে সংযুক্ত যেটা পৃথিবীতে অতুলনীয়। গঠন পরিকল্পনা নিয়ে ফাদার মানরিক বলেন, জারোনিমো ভেরোনা নামে এক ভেনেশীয় শিল্পীর মস্তিষ্ক প্রসূত। ফরাসি থেভেনট ইহা ভারতীয়দের সূক্ষ্ম শিল্প নৈপুণ্যের শ্রেষ্ঠ নিদর্শন বলেছেন। হ্যাভেলের মতে এটিকে দাম্পত্য প্রেমের এক অপূর্ব নিদর্শন বলেছেন। হামিদ লাহোরি
এটি সম্পন্ন করতে 12 বছর 50 লক্ষ টাকা খরচ হয় বলেছেন। ভিনসেন্ট স্মিথের মতে এটি প্রাচ্য পাশ্চাত্যের শিল্প দক্ষতার সমন্বয়ে সৃষ্টি এবং এর পরিকল্পনা করেন ইস্কান্দিয়ার রুমি, মানে কনস্টান্টিনোপল থেকে আগত। ইরানের শিল্পী ঈশা সিরাজিও ছিলেন। স্যার এডউইন আর্নল্ড বলেন, সম্রাটের গভীর পত্নী প্রেম নির্মাণের আকাঙ্ক্ষা এবং অভিজ্ঞতার সুসমন্বয়ের ফলে সৃষ্টি হয়েছে এই কালজয়ী সৌধের। ময়ূর সিংহাসন তার অমর সৃষ্টি। ঐতিহাসিক এডওয়ার্ড গ্যারেট তাজমহলের সৌন্দর্যের কথা বলতে গিয়ে বলেন, সার্টেনলি ওয়ান দ্য আনভায়ারেবল বিউটিস অফ হিজ ওয়ার্ল্ড। মহান স্থপতি হিসেবে শাহজাহানকে তাই দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলে অভিহিত করা হয়। এবং এই শেষ প্যারায় এখানে ঔরঙ্গজেবের উপর বলা হচ্ছে, ধর্মান্ধতার কারণে ঔরঙ্গজেব শিল্পকলার প্রতি বিরূপ ছিলেন। তিনি লাহোরে পাদশাহী মসজিদ, বারাণসীর মসজিদ ও দিল্লিতে একটি অনাড়ম্বর মসজিদ নির্মাণ করেন। তার আমল থেকে মুঘল স্থাপত্য শিল্পে অবনতির সূচনা হয়। প্রাদেশিক স্থাপত্যগুলিতেও এই দীনতা স্পষ্ট হয়ে ওঠে। ঔরঙ্গজেবের মধ্যম পুত্র আজম তার মাতা রাবিয়া উল দুরানির স্মৃতির উদ্দেশ্যে দাক্ষিণাত্যের ঔরঙ্গাবাদে তাজমহলের অনুকরণে একটি সমাধিসৌধ নির্মাণ করেন। এটি তাজের ব্যর্থ অনুকরণ ব্যতীত আর কিছু নয়। তবু বলা যায় মুঘল যুগের শিল্প স্থাপত্য বিকাশের ক্ষেত্রে অপূর্ব প্রতিভার বিকাশ ঘটেছিল। তো এই ছিল মুঘল যুগের স্থাপত্য শিল্প। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো।